সাগর সরোয়ার এবং মেহরুর রনি ছিলেন দুজন সাংবাদিক যারা বাংলাদেশের টিভি সাংবাদিক জগতে আলো ছড়িয়েছিলেন। 2012 সালে 11 ফেব্রুয়ারি তাদের হত্যা করা হয় মর্মান্তিকভাবে। এই মামলা আজও রহস্যময়, কারণ হত্যার পেছনের কারণ এবং আসামিদের শনাক্ত করা সম্ভব হয়নি। সেই রাতে আসলে কি ঘটেছিল, কেন এত বছর পরেও বিচারে পেতে পারেনি তাদের পরিবার, এই ঘটনা সাংবাদিকতার জগতে কি পরিবর্তন নিয়ে আসলো, এই ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে সবকিছু জানবো। এই রহস্যময় কাহিনী পুরোটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পে এগিয়ে যাওয়ার আগে বাংলা ক্রাইম স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না। 2012 সালে সম্মানিত সাংবাদিক দম্পতি গোলাম মোস্তফা সরোয়ার, যিনি সাগর সরোয়ার নামে পরিচিত, এবং মেহরুন নাহার রুনি ঢাকায় তাদের প্রিয় ছেলে মাহির সরোয়ার মেঘের সঙ্গে বসবাস করতেন। সাগর এবং মেহরুন তাদের গণমাধ্যম এবং সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অবদানের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। সাগর তার কর্মজীবনে ইত্তেফাক, যুগান্তর এবং সংবাদের মতো উল্লেখযোগ্য পত্রিকায় প্রতিবেদক হিসাবে কাজ করেন। 2007 সালে তিনি একটি নতুন সুযোগ গ্রহণ করে জার্মানিতে চলে যান এবং ডাইসে বেলের দক্ষিণ এশিয়া বিভাগে যোগদান করেন। ওই সময় মেহরুন বাংলাদেশে এটিএম বাংলা একজন সিনিয়র ক্রাইম রিপোর্টার হিসাবে কাজ করতেন। তবে 1 বছর পরে তিনি তার চাকরি ছেড়ে দিয়ে সাগরের সাথে যুক্ত হতে জার্মানিতে চলে যান। পরিবারটি 3 বছর সেখানে কাটিয়ে 2011 সালে বাংলাদেশে ফিরে আসে। ফিরে এসে সাগর মাছরাঙ্গা টিভিতে নিউজ এডিটর হিসাবে যোগ দেন এবং মেহরুন আবার এটিএম বাংলায় যোগদান করেন। সাগর সংবাদ চ্যানেল কাজের পাশাপাশি সাগর ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ প্রতিষ্ঠা করেন এবং এনার্জি বাংলা নামে একটি অনলাইন ম্যাগাজিনে প্রধান সম্পাদক হিসাবে কাজ করেন। তিনি কিছুদিনের জন্য উমাই নিউজের নাগরিক সাংবাদিকতা ওয়েবসাইটেও ব্লগ লেখেন। মেহরুনও বাংলাদেশে এনার্জি বিষয়ক রিপোর্ট করতেন। 2012 সালের মধ্যে পরিবারটি ঢাকার পশ্চিম রাজাবাড়ির একটি 5 তলা ভবনের 4র্থ তলায় ভাড়া বাসা নিয়ে বাস করছিল। 10 ফেব্রুয়ারি 2012 একটি সাধারণ দিনের মতো ম্যাক উইলিয়াম কেরি ইন্টারন্যাশনাল স্কুলে যায়। এখানে নার্সারি শিক্ষার্থীদের জন্য একটি স্টাডি ট্যুরের ব্যবস্থা ছিল। এদিকে সাগর এবং মেহরুন তাদের কর্মস্থলে যান। দুপুর 2টার দিকে মেহরুন বাড়ি ফিরে আসেন এবং বাড়ির সব কাজ ম্যানেজ করেন। সন্ধ্যা 7:30টার দিকে মেঘের নানি নুরুন নাহার মির্জা মেঘকে স্কুল থেকে নিয়ে এসে তার বাড়িতে রেখে যায়। মেহরুনের মা অনেক সময় ব্যস্ত দম্পতি সহায়তা করতে তার নাতিকে স্কুল থেকে নিয়ে আসতেন। সন্ধ্যার বাকি সময়টা মেহরুন মেঘের সাথে বাড়িতেই ছিলেন। সাগর ফোন করে জানান যে তিনি অফিসের কাজের জন্য রাতের খাবারের জন্য দেরি করবেন এবং মাঝরাতে বাড়ি ফিরবেন। রাত 2টার দিকে সাগর অফিসের গাড়িতে তার বিল্ডিংয়ে পৌঁছান। এই তথ্যটি ভবনের নিরাপত্তাকারীদের একজন দ্বারা যাচাই করা হয়েছিল। পরের দিন সকালে প্রায় 7:30টার দিকে নুরুন নাহার মির্জা তার মেয়ে মেহরুনের কাছ থেকে একটি ফোন পান। মির্জা ফোন ধরার পর অবাক হয়ে দেখতে পান যে তার নাতি ম্যাক লাইনটি ধরে আছে। আতঙ্কিত 5 বছর বয়সী ম্যাক বলল, মা বাবা মারা গেছেন। মির্জা দ্রুত বাড়িতে ছুটে আসেন এবং কলিং বেল বাজান। ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লক করা ছিল এবং ম্যাক এসে দরজা খুলে দেয়। ফ্ল্যাটে প্রবেশ করে মির্জা দেখতে পান তার মেয়ে ও জামাই মেঝেতে রক্তের মধ্যে পড়ে আছে। মির্জা সাথে সাথে তার ছেলে নাওশিয়া আলম রুমানকে ফোন করে এই বিষয়টি জানায়। রুমান আবার পুলিশকে এই বিষয়টি জানায়। এই বাংলা নগর পুলিশ স্টেশনের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘটনাস্থলে পৌঁছে তারা সাগর সরোয়ার এবং মেহরুর রনির দেহ খুঁজে পায়। দুজনকে বারবার ছুরিকাঘাত করা হয়েছিল এবং সাগরের বুকে তখনও একটি ছুরি বিদ্ধ ছিল। সাগরের হাত ও পা স্কার্ফ দিয়ে বাঁধা ছিল এবং স্ট্যান্ডটি সম্পূর্ণ তছনছ করা হয়েছিল। প্রাথমিকভাবে পুলিশ সন্দেহ করেছিল যে বাড়ি থেকে কিছুই নেওয়া হয়নি। তবে পরে প্রকাশ পায় যে দম্পতির মোবাইল ফোন ও ল্যাপটপ চুরি হয়েছিল। তাদের ছেলে মেঘের ঘরে, যা তার বাবা মায়ের ঘরের সাথে যুক্ত, পুলিশের একটি কালো মানিব্যাগ যা সম্ভবত সাগরে ছিল, মেহরুনের একটি হ্যান্ডব্যাগ এবং কিছু প্রজাধনী বিছানায় পায়। মনে হচ্ছিল যে ওই রাতে বিছানায় কেউ ঘুমায়নি। বাড়িতে জোরপূর্বক প্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে রান্নাঘরের জানালায় একটি লোহার গ্রিল কাটা ছিল। রান্নাঘরের জানালা থেকে সরাসরি বারান্দার প্রবেশের সুবিধা ছিল। তা সত্ত্বেও পুলিশ সন্দেহ করে না যে ঘাতক বা ঘাতকরা সেই জানালা দিয়ে বাড়িতে প্রবেশ করেছে, কারণ তারা মনে করে যে গ্রিলের গর্তটি একজন প্রাপ্তবয়স্কদের যাওয়ার জন্য খুব ছোট ছিল। মনে হচ্ছিল যে রাতে কেউ একটি নুডলস রান্না করেছিল, কারণ রান্নাঘরের মেঝেতে একটি ফাঁকা নুডলসের প্যাকেট এবং লবণের প্যাকেট পাওয়া গিয়েছিল। এছাড়াও 2টি হাঁড়ি আংশিকভাবে পানি ভরা অবস্থায় গ্যাসের চুলায় ছিল এবং একটি ডিমও অপরিবর্তিত অবস্থায় পাওয়া যায়। কয়েক ঘন্টার মধ্যে দম্পতির হত্যার খবর দ্রুত ছড়িয়ে পড়ে, যা দেশব্যাপী বিরাট মনোযোগ আকর্ষণ করে। ফলে প্রভাবশালী রাজনীতিবিদ, সাংবাদিক এবং তদন্তকারীরা সারাদিন ঘটনাস্থলে ভিড় করে, তার ফলে গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হয়ে যায়। পরে এটি সমালোচিত হয় এবং একটি বড় ত্রুটি হিসাবে স্বীকৃতি পায়। সাংবাদিকরা 5 বছর বয়সের মেঘের সাক্ষাৎকার নেন, যিনি ইতিমধ্যে তার বাবা মায়ের মৃত্যুর জন্য মানসিকভাবে আঘাতপ্রাপ্ত ছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী পরে বলেন, এটার চেয়ে অমানবিক আর কিছুই হতে পারে না। মা বাবার মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে
এটি শিশুকে পরিঘটনা বলতে বলা এক ধরনের অত্যাচার এবং এই ধরনের সাংবাদিকতা বন্ধ হওয়া উচিত। জিজ্ঞাসাবাদ গোয়েন্দাদের কাজ, সাংবাদিকদের নয়। উভয় মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছিল। ময়না তদন্তে প্রকাশ পায় সাগরকে 28 বার ছুরিকাঘাত করা হয়েছিল, যার মধ্যে 6 বার বুকে, 2টি তার পেটে, 3 বার তার গলায়, 15 বার পিঠে এবং 1 বার উরুতে আঘাত করা হয়। তার ডান পাশে ফুসফুস ছিদ্র করে একটি 4 ইঞ্চি ছুরি গভীরভাবে বুকে ঢুকেছিল। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট আঘাতের চিহ্ন পাওয়া যায়। এও জানা যায় যে সাগরের উপর হামলায় 3 ধরনের ছুরি ব্যবহার করা হয়েছিল। কিছু ছুরি আঘাতের প্রস্থ প্রায় 2.5 ইঞ্চি পাওয়া যায়, অন্যান্য প্রস্থ প্রায় 2 ইঞ্চি এবং 1 ইঞ্চি ছিল। অন্যদিকে মেহেরুনের পেটে 2টি গভীর ছুরি আঘাতের চিহ্ন ছিল। তাকে বুড়োর নিচেও আঘাত করা হয়েছিল এবং প্রধান ধমনী কাটা পড়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। ময়না তদন্তকারী বিশ্বাস করেন যে ঘাতক বা ঘাতকরা অপেশাদার ছিল। উল্লেখ করে যে তারা যদি সত্যি পেশাদার হতো তাহলে এত বেশি সংখ্যক ছুরি আঘাত করতো না। ময়না তদন্তে বিচারা পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল, যা পরে সমালোচনার বিষয় হয়ে ওঠে। বিচারা পরীক্ষা হলো সন্দেহভাজন মৃত্যুর ক্ষেত্রে বিষক্রিয়া বা কোনো অস্বাভাবিকতা দূর করার জন্য শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলির পরীক্ষা। পুলিশ তদন্ত শুরু করেছিল বন্ধু, প্রতিবেশী এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে। তাদের তদন্তের সময় পুলিশ রাতের ভবনে উপস্থিত 2 নিরাপত্তাকারীকে জিজ্ঞাসাবাদ করেছিল। এর মধ্যে একজন পলাশ রুদ্র পাল পূর্বার রাত 11টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত দায়িত্বে ছিলেন। পলাশ পুলিশকে বলেছিলেন সাগর রাত 2টার দিকে কাজ থেকে ফেরার পর কোনো এক সময় বিল্ডিং কমিটির সভাপতি নুরুন নবীকে ইন্টারকমে যোগাযোগ করে জানান যে একটি ফ্ল্যাট থেকে শু করার আওয়াজ শোনা যাচ্ছে। নুরুন নবী পলাশকে পরিস্থিতি খতিয়ে দেখতে বলেন। পলাশ বলেন তিনি ভবনের বাইরে যান এবং উপরের ফ্ল্যাট থেকে কান্নার শব্দ শুনতে পান। তার প্রচেষ্টা সত্ত্বেও কে কোন ফ্ল্যাট থেকে আওয়াজ আসতেছে তা নির্ধারণ করতে পারেনি। ফজরের আজানের ঠিক আগে তিনি নুরুন নবীকে বিষয়টি জানান। নুরুন নবী, যিনি সাগর এবং মেহরুনের নিচে ফ্ল্যাটে থাকতেন, পলাশের বক্তব্যকে সমর্থন করেছিলেন। পলাশের মতে সাগর ভোর 2টায় ফেরার পর তিনি কাউকে ভবনে ঢুকতে বা বের হতে দেখেননি। পুলিশ ভবনের ভিজিটর রেজিস্টার পরীক্ষা করে দেখে তৌফিক নামে একজন ব্যক্তি 4:52 দম্পতির বাসায় এসেছিলেন, তবে তার কোনো রেকর্ড পাওয়া যায়নি। এটি স্পষ্ট নয় যে তৌফিক সারা রাত বাড়ির ভিতরে ছিলেন নাকি চলে গিয়েছিলেন, কিন্তু রেকর্ডে তার কোনো সময় লিপিবদ্ধ ছিল না। দম্পতির প্রতিবেশীরা পুলিশকে জানায় রাতের খাবারের সময় তাদের বাড়ি থেকে একাধিক কণ্ঠস্বর এবং শব্দ শোনা যাচ্ছিল। তবে তারা বলেছে যে শুক্রবার রাতে তাদের বন্ধু-বান্ধব এবং সহকর্মীরা প্রায় আসতো, তাই এটা অস্বাভাবিক কিছু নয়। পুলিশ মেঘকে জিজ্ঞাসাবাদ করে, যিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মেহেরুনের ভাই নাওশিরের মতে মেঘ জানিয়েছিল যে শুক্রবার রাতে তাদের ফ্ল্যাটে 2 জন ব্যক্তি উপস্থিত ছিল এবং তারা ডিম দিয়ে ভাত খেয়েছিল। মেঘ আরও উল্লেখ করে যে সে ওই ব্যক্তিকে পিকনিকে দেখেছে, যেখানে সে আজ স্কুলে গিয়েছিল। পুলিশ দ্রুত মেঘের স্কুলে যায় এবং তার শিক্ষকদের জিজ্ঞাসা করে যে পড়াশোনা সফরে ছাত্র অভিভাবক ছাড়া অন্য কাগজ যোগ দেওয়া অনুমতি দেওয়া হয়েছিল কিনা। প্রিন্সিপাল নিশ্চিত করেন যে শুধুমাত্র ছাত্র, অভিভাবক, স্কুল শিক্ষক এবং স্টাফরা ওই সফরে অংশ নিয়েছিল। মেঘ তার নানি নূর নাহার মির্জার সাথে অংশগ্রহণ করেছিল। পুলিশ পিকনিকের ছবি সংগ্রহ করে, তারা বহিরাগতকে শনাক্ত করার চেষ্টা করে, তবে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। আমি নিশ্চিত নই যে পুলিশ মেঘকে নির্দিষ্ট পিকনিক সম্পর্কে জিজ্ঞাসা করেছিল কিনা। তবুও তদন্তকারীরা বিশ্বাস করেন যে এই রাতের খাবারে 2 জন ব্যক্তি উপস্থিত ছিল এবং সাগর এবং মেহরুন তাদের ঘাতক দিয়ে চিনতেন। এই সন্ধ্যায় সাগর এবং মেহরুনকে আজিমপুর কবরস্থানে শিরশ্বাহী করা হয়। মেঘকে তার পরিবার সাংবাদিকদের সাথে কথা বলতে অনুমতি দেয়নি, কিন্তু মেঘ নিজেই এক সাংবাদিকের সাথে কথোপকথন শুরু করে। মেঘ সাংবাদিককে বলেছিল ওরা পাপার গায়ে আঘাত করেছে আর তিনি পড়ে গিয়েছিলেন। এরপর তার থেকে রক্ত বের হচ্ছিল। এরপর মেঘ সাংবাদিকের নোটবুক দিয়ে কিছু জিনিস আঁকতে শুরু করে, যার মধ্যে ছিল একটি রিভলভার এবং একটি খাবারের প্লেট। তিনি বন্দুকটির দিকে ইঙ্গিত করে বললেন তারা আমাকে গুলি করার হুমকি দিয়েছিল, তাদের কাছে বন্দুক ছিল। সেদিন রাতে তাদের বাড়িতে 1 জন ছিল নাকি 3 জন ছিল, এমন প্রশ্নের উত্তরে তিনি বললেন 2 জন ছিল। হত্যার 7 দিন পর অগ্রগতির অভাবে হতাশায় বাড়ায় তদন্ত স্থানীয় পুলিশ থেকে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করা হয়। তবে গোয়েন্দা শাখার সম্পৃক্ততার পরও তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এর ফলে 18 এপ্রিল 2012 তারিখে উচ্চ আদালত র্যাবকে তদন্তের দায়িত্ব নিতে নির্দেশ দেয়। এপ্রিলের শেষের দিকে দম্পতির মৃতদেহ আজিমপুর কবরস্থান থেকে উত্তোলন করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গিয়ে বিষেরা পরীক্ষা করা হয়। তবে মৃতদেহগুলো অত্যাধিক পচে যাওয়ায় তেমন কিছু পাওয়া যায়নি। 2012 সালে জুন মাসে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান লন্ডনে এক প্রেস ব্রিফিংয়ে দাবি করেন সাগর অরুণ ছিলেন এক পরকীয়া সম্পর্কের শিকার। এছাড়াও তিনি দাবি করেন যে তার কাছে তাদের হত্যা সম্পর্কিত ভিডিও ফুটেজ আছে।
তার মন্তব্যের কারণে সারা দেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে মাহবুবুর রহমানের বিরুদ্ধে তাদের মর্যাদা নষ্টকারী মন্তব্যের জন্য আইনি পদক্ষেপের দাবি জানান। পরবর্তীতে রহমান দুঃখ প্রকাশ করে দাবি করেন যে তিনি এই মন্তব্যগুলো সাগর সরোয়ার ও মেহেরুনের হত্যার পর বিভিন্ন প্রকাশিত প্রতিবেদনের উপর ভিত্তি করে করেছেন। 2012 সালের মাঝামাঝি সময়ে রাজস্থান থেকে সংগৃহীত প্রমাণ বিশ্লেষণের জন্য যুক্তরাষ্ট্রের একটি ল্যাবরেটরিতে পাঠানো হয়। আগস্ট 2012-তে জানায় যে দুটি মার্কিন ল্যাবরেটরি ওই স্থান থেকে অন্য ব্যক্তির ডিএনএ শনাক্ত করেছে। অক্টোবর 2012-তে র্যাব জানায় যে তারা মামলায় 8 জন সন্দেহভাজনকে আটক করেছে। অভিযুক্ত ব্যক্তিরা ছিলেন চুরির সাথে জড়িত রফিকুল ইসলাম, মুকুল মিয়া, মজুব মিন্টু, কামরুল ইসলাম উর্ফে অরুণ, আবু সাইদ এবং আরো 2 জন নিরাপত্তা রক্ষী পলাশ রুদ্র পাল এবং অনায়েত আহমেদ এবং দম্পতির বন্ধু তানভীর রহমান খান। উল্লেখযোগ্য যে আটক 5 চোর ডাক্তার নবায়ন চন্দ্র দত্ত নিতাই সম্পর্কিত আরেকটি হত্যাকাণ্ডেও সন্দেহভাজন ছিলেন। সাগর এবং মেহরুনের হত্যার প্রায় 6 মাস পর 23 আগস্ট 2012 তারিখে নবায়নকে তার বাসায় হত্যা করা হয়। তিনি ঢাকায় একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে তার স্ত্রী এবং মায়ের সাথে বসবাস করতেন। তার স্ত্রী তার গ্রামের বাড়িতে ছিলেন আর তার মা নিচতলায় ঘুমাচ্ছিলেন। রাত 3টার দিকে তার মা উপরের তলা থেকে আর্তনাদ শুনেন। তিনি প্রথম তলায় গিয়ে বন্ধ দরজায় ধাক্কা দেন। কিছুক্ষণ পরে নবায়ন নিজে দরজা খুললেন। রক্তক্ষরণ হচ্ছিল এবং তার মাকে জানালেন যে ডাকাতরা তাকে এলোপাতাড়িভাবে চড়িয়ে মেরেছে। তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু 1 ঘন্টা পরে তিনি মারা যান। সাগর এবং মেহরুন হত্যার মতো অপরাধীরা বাড়ি তছনছ করেছিল এবং জানালার গ্রিল কাটা ছিল। পুলিশ ধারণা করেছিল যে নবায়ন ডাকাতি রুখতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। তবে তার স্ত্রী উল্লেখ করেছিলেন যে নবায়ন সম্প্রতি NIDCAC-র কিছু ডাক্তারদের সাথে 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ নিয়ে তর্কে লিপ্ত হয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি অজানা ব্যক্তিদের কাছ থেকে হুমকি পেয়েছিলেন বলে খবর ছিল। তবুও পুলিশ নবায়নের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন 5 জন ডাকাত সহ জঙ্গি আটক করে। ডাকাতরা পরবর্তীতে অপরাধ স্বীকার করে, যদিও নবায়নের হত্যাকাণ্ডের বিচার তৈরি হয়ে আছে। সাগর এবং মেহরুনের হত্যায় তাদের সম্পৃক্ততা স্পষ্ট নয়, তবে অনেকে মনে করেন যে দুটি হত্যাকাণ্ডে সাদৃশ্য ব্যক্তি করে ডাকাতদের গ্রেপ্তার করা হয়েছিল। তানভীর এবং পলাশের জামিন মঞ্জুর হলেও এরা এখনো কারাগারে রয়েছে। জানুয়ারি 2013-এর শেষের দিকে র্যাব ঘোষণা করেন যে মার্কিন ল্যাবরেটরিতে শনাক্ত ডিএনএ 13টি নমুনার সাথে মিলেনি, যার মধ্যে সন্দেহভাজনদের নমুনাও ছিল। দম্পতির হত্যার পর দেশজুড়ে সাংবাদিক এবং ব্লগাররা দোষীদের গ্রেপ্তারের দাবিতে বহু প্রতিবাদ সংগঠিত করে। তাদের মৃত্যু নিয়ে অনেক তথ্য প্রচলিত থাকলেও সাংবাদিকদের মধ্যে সবচেয়ে আলোচিত তথ্য হলো মেহরুন হয়তো শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিদের সংশ্লিষ্ট জ্বালানি খাতের দুর্নীতি নিয়ে অনুসন্ধান করেছিলেন। অনুমান করা হয় হত্যাকারীদের উদ্দেশ্য হতে পারে যে তাদের অ্যাপার্টমেন্ট থেকে প্রকাশের আগে প্রমাণ সরিয়ে ফেলা। সাগরের বন্ধুরা জানান যে তিনি বাংলাদেশের সংখ্যাগুরুদের উপর সহিংসতা নিয়ে একটি বই প্রকাশের ইচ্ছা প্রকাশ করেছিলেন, যা উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে ধারণা করা হয়েছিল। মনে করা হয় সাগরের ল্যাপটপে সংরক্ষিত ছিল, যা তার বাড়ি থেকে চুরি হয়ে যায়। অন্যান্য অনেক উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও সাম্প্রতিক দশকগুলোতে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা এবং নির্যাতনের বহু ঘটনা ঘটেছে। 2013 সালে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকে মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এবং গণমাধ্যমে তথ্য প্রচারের প্রতিবদ্ধতার কারণে দেশের অবস্থান 180 নম্বর থেকে 163 নম্বর স্থানে নেমে আসে। গত 1 দশকে মামলার তদন্তকারী অফিসার 6 বার পরিবর্তন হয়েছে। র্যাব তদন্ত শেষ করতে 100টি আদালতের তারিখ চেয়েছে, তবুও চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। জুন 12 তারিখে র্যাব কর্মকর্তারা তবুও তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হন এবং অতিরিক্ত সময়ের জন্য আবেদন করেন। দম্পতির পরিবার সন্দেহ করছে যে প্রভাবশালী ব্যক্তি খুনিদের রক্ষা করছেন। মেহরুনের ভাই নাওশের কর্মকর্তাদের ব্যর্থতার হতাশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ পুলিশ অতীতে অনেক রহস্যময় মামলার সমাধান করেছে। এত সময় পার হয়ে গেছে, তবুও দম্পতির হত্যাকাণ্ডের কোনো সূত্র পাওয়া যায়নি। এটা বিশ্বাস করা কঠিন। সাগরের মা তালহা মুনির কখনো তার ছেলে এবং পুত্রবধূর খবর দেখতে যাননি। আর ভয় হয় যে তিনি তার ছেলেকে জানাতে পারবেন না যে তার খুনিরা শাস্তি পায়নি। আমি ছেলের আত্মাকে কি বলবো যে আমাদের জন্য নিয়ে বিচার নেই? তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তাহারা খাতুন 48 ঘন্টার মধ্যে খুনিদের আটক করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই 48 ঘন্টা এখন 12 বছর পেরিয়ে গেছে, কিন্তু প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। মেঘ যে এখন 17 বছর বয়সী, সে তার বাবা মায়ের হত্যাকাণ্ডের ব্যাপারে জানতে চায়। রুহির মা নুরুন নাহার মির্জা 2023 সালে 5 জানুয়ারি মেয়ে ও জামাতার হত্যার ন্যায় বিচার না দেখে দীর্ঘ প্রতিক্রিয়া পর মারা যান। মামলাটি এখন পর্যন্ত 12 বছরের বেশি সময় ধরে অমীমাংসিত রয়েছে।